ক্লাস 7 ভূগোল ক্লাস। আজকে আমরা পড়বো লন্ডন অববাহিকা সম্পর্কে, পাতা নম্বর 131। তো ক্লাস চলাকালীনই কোশ্চেন বলে দেবো তোমাদেরকে, সেগুলো খাতায় নোট করে নেবে। প্রথমে দেখবো লন্ডন অববাহিকা কোন দেশে আছে, অবস্থানটা কোথায়, কোন দেশে দেখতে পাবো লন্ডন অববাহিকা কোথায় রয়েছে। আশা করি কোশ্চেনটা শুনে নিয়েছো তোমরা, বুঝে গেছো লন্ডন অববাহিকা কোন দেশে আছে। আমরা কোন দেশে দেখতে পাবো লন্ডন অববাহিকা, কোন দেশে রয়েছে, ব্রিটিশ যুক্তরাজ্য। যখন অববাহিকা বলছি তার মানে এটা অবশ্যই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। কোন নদীর তীরে আছে লন্ডন অববাহিকা, বা লন্ডন শহরটা কোন নদীর তীরে? লন্ডন শহর নদীর তীরে। লন্ডন অববাহিকা হলো টেমস নদীর অববাহিকায় গড়ে ওঠা একটা অঞ্চল। বোঝা গেছে? লন্ডন হলো ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম। এর অনেকগুলো নাম আছে। ব্রিটিশ যুক্তরাজ্য ইংরেজিতে বলা হয় ইউকে, কোথাও কোথাও পাবে ব্রিটেন, কোথাও কোথাও পাবে গ্রেট ব্রিটেন। যাই বলা হোক না কেন, মোটামুটি একই অঞ্চলটা, বিভিন্ন নামের কারণটা অন্য একদিন বলবো। তাহলে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? যুক্তরাজ্যের রাজধানী। এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম? লন্ডন অববাহিকা কোন দেশে অবস্থিত, লন্ডন অববাহিকা কোন নদীর তীরে অবস্থিত, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম সেটা দেখলাম। আর এই লন্ডন অববাহিকার আকৃতি কেমন, দেখতে কেমন। লন্ডন অববাহিকা দেখতে কেমন? আশা করি তোমরা পুজোর সময় মাটির সরাগুলো হয় সেগুলো দেখেছো, পুজোর কাজে লাগে। কোশ্চেন হবে এখান থেকে লন্ডন অববাহিকা দেখতে কেমন। প্রত্যেকটা লাইন দিয়ে তোমরা কোশ্চেন নিজেরাই তৈরি করে নিতে পারবে। যেমন অবস্থান দিয়ে কোশ্চেন হবে কি, লন্ডন অববাহিকা কোন দেশে অবস্থিত, তার উত্তর হবে ব্রিটিশ যুক্তরাজ্য। এখান থেকে কোশ্চেন হতে পারে লন্ডন শহরটা কোন নদীর তীরে অবস্থিত, নিজেরাই কোশ্চেন করতে পারবে, উত্তর হবে টেমস নদীর তীরে। তারপরে কোথা থেকে কি কোশ্চেন হতে পারে, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম কি, সেটা কোশ্চেনটা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে, আর উত্তরটাও তোমরা লিখে নিতে পারবে। তারপরে আকৃতি দিয়ে কি কোশ্চেন হতে পারে, লন্ডন অববাহিকা দেখতে কেমন, বা লন্ডন অববাহিকার আকৃতি কেমন, দেখতে কেমন, সরার মতো, সরার মতো। তাহলে এখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন দেখলাম। এবার দেখব এর আশেপাশে কি আছে, অর্থাৎ সীমানা। লন্ডন অববাহিকা কোশ্চেন হতে পারে লন্ডন অববাহিকার সীমানা লিখো, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে। যখনই কারো সীমানা পাবো, যদি বলি তোমাদের বাড়ির সীমানা বলো, তাহলে তোমাদের বাড়ির উত্তর দিকে কার বাড়ি আছে, দক্ষিণ দিকে কার বাড়ি, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, এটা লিখতে হবে। দেখবেন লন্ডন অববাহিকার সীমানা যখন লিখতে বলবো, তখন তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে। তবে সীমানাটা একটু ভালো করে বোঝো। এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মার্ক করে দিলাম। উত্তর দিকে কি আছে আমরা জানি, ম্যাপের উপর দিকটা উত্তর হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তর দিকে কি আছে, উত্তর দিকে আছে চিলট্রন উচ্চভূমি, দক্ষিণ দিকে আছে নর্থ ডাউন্স উচ্চভূমি, পশ্চিম দিকে রিডিং শহর, আর পূর্ব দিকে উত্তরসার। একবার পাতা নম্বর 131-এ মাঝখানের যে ছকটা আছে বইটার দিকে নজর দাও। ওখানে দেখো সীমানা বলে পরিষ্কার মেনশন করা আছে, ওটাই উত্তর লিখবে। তাহলে কোশ্চেন হতে পারে লন্ডন অববাহিকার সীমানা লিখো। কি লিখবে, লন্ডন অববাহিকার উত্তর দিকে রয়েছে চিলটন উচ্চভূমি। উত্তরে কি বললাম, চিলটন।
নদীতে সরার নদী। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানীর নাম কি লিখবে? লন্ডন শহর। লন্ডন শহর কোন নদীর তীরে? টেমস নদীর তীরে। কোথায় রয়েছে? কোন দেশে রয়েছে? ব্রিটিশ যুক্তরাজ্যে রয়েছে। তাহলে তোমরা বুঝেছো। এবার আমরা দেখব এখানকার যে প্রধান নদী, সেই নদীর অববাহিকাটা একটু ভালো করে দেখব। এই লন্ডন অববাহিকার মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে টেমস নদী। এবার আমরা দেখব টেমস নদীর গতিপথ। পাতা উল্টে পরের পাতায় চলে এসো, 132 পাতায়। লন্ডন অববাহিকা হচ্ছে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে, তাহলে এখানকার ভূমির ঢালটা দেখলাম ক্রমশ পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। এখান থেকে কোশ্চেন হয় এবার টেমস নদীর গতিপথ লিখো। পরীক্ষার জন্য কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আলাদা করে নোট করে রাখো। কোশ্চেনটা বোঝা গেল, টেমস নদীর গতিপথ লিখো। টেমস নদীর গতিপথ লিখো। কোশ্চেনটা বোঝা গেল। কি লিখবে এই কোশ্চেনটার উত্তরে? যেহেতু ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে নদীটাও পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে। লন্ডন অববাহিকার প্রধান নদী, কোথা থেকে উৎপন্ন হয়েছে নদীটা? টেমস নদীর উৎস কোথায়? উৎস হচ্ছে কর্সওয়েল। কর্সওয়েল পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে টেমস নদীর উৎস কোথায়? কোথা থেকে উৎপন্ন হয়েছে টেমস নদী? দুটো একটা গিরিপথের মাঝখান দিয়ে লন্ডন অববাহিকা প্রবেশ করেছে। ভালো করে উৎসটা তো বললাম। মোহনা কোথায় কোথায় গিয়ে মিশছে এটা লিখতেই হবে। টেমস নদীর মোহনা কোথায়? মোহনা হচ্ছে উত্তর সাগর। তাহলে উৎস দেখলাম, মোহনা দেখলাম। এবার দেখব উপনদীগুলোর নাম। কি কি উপনদী আছে? টেমসের প্রধান উপনদীগুলোর নাম লেখো। এরকম কোনো আলাদা করে কোশ্চেন হতে পারে। টেমসের কি কি উপনদী? টেমসের উপনদী হচ্ছে লি, রিডিং, মোল্ড, ওয়ে। লি, রিডিং, মোল্ড ইত্যাদি। এখান থেকে আমরা তিনটে লাইন এমনি লিখতে পারবো। টেমস নদীটা কর্সওয়েল পর্বত থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে মিশিত। আচ্ছা, প্রবাহের দিকটা আমি নোট করে দিই। প্রবাহের দিক, প্রবাহের দিক কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে। তাহলে এখান থেকে আমরা জানতে পেরে গেলাম লন্ডন অববাহিকার ভূমির ঢাল কোন দিকে। কোন দিকে ভূমিটা ক্রমশ ঢালু হয়ে গেছে? কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়ে গেছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় মিলিত হয়েছে? উত্তর সাগরে মিলিত হয়েছে। এই উপনদীগুলোর নাম দেখলাম। উপনদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য কী কী দেখলাম? দেখলাম লি, রিডিং আর মোল্ড হয়েছে। আচ্ছা, এবার কোথায় লন্ডন অববাহিকায় প্রবেশ করছে? উৎস তো একটু দূরবর্তী স্থানে। লন্ডন অববাহিকায় কোথায় প্রবেশ করলো? বোরিং গিরিপথ পেরিয়ে। বোরিং গিরিপথটা কোথায় আছে? হোয়াইট হর্স আর চিলট্রন পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে রয়েছে বোরিং গিরিপথ। আর একটা লাইন লিখবে, বৈশিষ্ট্য বলে যোগ করে দিতে পারো। হোয়াইট হর্স পাহাড়ের
হয়েছে। টেন্সের যে প্রধান উপনদী সেটাই হচ্ছে কেনেট। বোঝা গেল? তাহলে যদি কোশ্চেন আসে টেমস নদীর গতিপথ লিখো, কেমন লিখবো এরকম করে লিখবো না, ভালো করে শুনে না, আমি বলে দেবো একটুখানি, তোমরা ওইভাবে লিখবে। খাতায় পড়ার জন্য বা মুখস্থ করার জন্য এইভাবে লিখতে পারো, পরীক্ষার খাতায় তো আর এইভাবে লেখা যাবে না। তখন কি লিখবো? হেডিং করবো টেমস নদী বলে, উত্তরটা দেখো কেমন হবে, আমি লাইন বাই লাইনে বলে দেবো। টেমস নদী বলে হেডিং করবো। হেডিং করার পর কি লিখবো? এই নদীটা করসল পাহাড় থেকে উৎপন্ন হয়ে, যেমনটা বলছি মাথার মধ্যে ঢোকা হবে, এই নদীটা করসল পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে, এভাবে লিখতে হবে। বোঝা গেল? কি বললাম? টেমস নদী করসল পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। এই নদীটা হোয়াইট হর্স ও চিলটন পাহাড়ের মাঝে বোরিং গিরিপথ পেরিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। প্রথম লাইন, দ্বিতীয় লাইন আর একটা লাইন লিখব। টেমসের প্রধান প্রধান উপনদীগুলো হলো লি, রিডিং, ওল্ড, কেনেট ইত্যাদি। এই তিনটে লাইন লিখতে হবে। বোঝা গেল? পরীক্ষার খাতায় তো এইভাবে লেখা কিন্তু যাবে না, এইভাবে লিখলে নাম্বার ভালো পাবে না। কীভাবে লিখবেন কি বললাম আমি সেটা বোঝো, পরীক্ষার খাতায় সেভাবেই লিখবেন। টেমস নদী করসল পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে মিশেছে। তার মানে এই তিনটেকে আমি একটা লাইনে মার্চ করলাম, এইটাকে মার্চ করলাম, এইটাকে মার্চ করলাম আর এইটাকে মার্চ করলাম। এই তিনটেকে আমি একসাথে লিখবো এক লাইনে। টেমস নদী করসল পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে মিশেছে, এটা 1 নম্বর লাইন। 2 নম্বর লাইনে কি লিখবো? এই নদীটা 2 নম্বর, এটা পুরোটা, এই নদীটা হোয়াইট হর্স আর চিলটন পাহাড়ের মাঝে বোরিং গিরিপথ পেরিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে, এটা 2 নম্বর লাইনটা। আর 3 নম্বর লাইনে কি লিখবো? টেমসের প্রধান প্রধান উপনদীগুলো হলো লি, রিডিং, ওল্ড, কেনেট ইত্যাদি। বোঝা গেছে? বোঝা গেছে কি বোঝা যায় না? খুব সহজ জিনিস, আশা করি বোঝা গেছে। এবার এইখানকার একটুখানি জলবায়ু সম্পর্কে দেখব। লন্ডন অববাহিকা হচ্ছে ব্রিটিশ জলবায়ুর অন্তর্গত। যদি কোশ্চেন আসে লন্ডন অববাহিকা কোন জলবায়ুর অন্তর্গত, কি লিখবেন? জলবায়ুতে কি লিখব? লন্ডন অববাহিকার জলবায়ু কেমন? ব্রিটিশ জলবায়ুর অন্তর্গত। ব্রিটিশ জলবায়ুর অন্তর্গত। লন্ডনের জলবায়ু কেমন? কোন ধরনের জলবায়ু দেখতে পাই? ব্রিটিশ জলবায়ু। আমাদের দেশের জলবায়ু কেমন? আমাদের দেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। লন্ডন অববাহিকার জলবায়ু কেমন? লন্ডন অববাহিকার জলবায়ু ব্রিটিশ জলবায়ু। এই জলবায়ুটা কেমন? না, মোটামুটিভাবে সারা বছরই আকাশ মেঘলা থাকে, একটু স্যাঁতস্যাঁতে শীতল প্রকৃতির জলবায়ু। সারা বছর মেঘলা থাকে আর বৃষ্টি কিন্তু খুব বেশি হয় না, তবে ঝিরঝিরিয়ে বৃষ্টি চলতে থাকে। একটানা যে খুব প্রচুর বৃষ্টি হয়ে গেল সাধারণত তেমন বৃষ্টি এখানে হয় না। সারা বছরই বৃষ্টিপাত হয়, ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম। মাথায় ঢোকাও শব্দগুলো, সারা বছর বৃষ্টিপাত হয় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় না, ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, সারা বছর আকাশে মেঘ থাকে, স্যাঁতস্যাঁতে জলবায়ু। ব্রিটিশ জলবায়ু কেমন জলবায়ু? একটা স্যাঁতস্যাঁতে শীতল প্রকৃতির জলবায়ু। আকাশে সারা বছর মেঘ থাকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম। বোঝা গেল? তাহলে এখানকার জলবায়ুটা আমরা শিখলাম। এবার দেখব এখানকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। আচ্ছা, এখানে তোমাদের বইতে 2-3টে টার্ম আছে। 132 পাতার নিচের দিকে দেখো বড় করে লাল কালি দিয়ে লেখা আছে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। সেখানটার দিকে একটু নজর দাও। 2-3টে টার্ম পাবো, তার মধ্যে একটা হচ্ছে ট্রাক ফার্মিং। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শব্দটা, সেটা পরীক্ষার প্রশ্নে থাকবে, ধরে রাখো। ট্রাক ফার্মিং। কোশ্চেন আসতে পারে ট্রাক ফার্মিং কি? কোশ্চেন বোঝা গেল? আলাদা করে কিন্তু পরে আশা করো যে আমরা কোশ্চেন অ্যান্সার লিখে
এখনই বলে যাবো, পারলে লিখো, না পারলে তোমাদের ইচ্ছা। এখনই বলে দিয়ে যাচ্ছে, ট্রাক ফার্মিং আশেপাশের অঞ্চলে চাষবাস করা হয়, সেটা মূলত লন্ডন নগরীকে লক্ষ্য রেখে বা লন্ডন নগরিকার চাহিদা পূরণ করার জন্য। আরো কোনো লন্ডন নগরিকার চাহিদা পূরণ করার জন্য আশেপাশের অঞ্চল থেকে শাকসবজি ট্রাকে করে লন্ডনে পাঠানো হয়, তাই হচ্ছে ট্রাক ফার্মিং। বোঝা গেল? অর্থাৎ কোনো শহরের চাহিদাকে মাথায় রেখে তার পার্শ্ববর্তী অঞ্চলে শাকসবজি থেকে ফলমূল যাই বলি না কেন সব কিছু ট্রাকে করে সেই শহরে পাঠানো হয়, তাকেই বলা হয় ট্রাক ফার্মিং। বোঝা গেল? তাহলে শহরবাসীর চাহিদার কথা মাথায় রেখে ছোট ছোট খামারে শাকসবজি ফলমূল উৎপাদন করে ট্রাকে করে ওই শহরে পাঠানো হয়, একেই বলা হয় ট্রাক ফার্মিং। ওটা বলে দিয়েছি, আশা করি তোমরা নোট করে নিয়েছো, পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই লাইনে যথেষ্ট হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখবো এখানে আর কি চাষ করা আছে, আর একটা শব্দ পাবে মিশ্র কৃষি। ট্রাক ফার্মিংটা তো হলো, এবার দেখবো মিশ্র কৃষি। এর সুবিধা অসুবিধা উঁচু ক্লাসে পড়বে, এখন শুধু যতটুকুটা আছে ততটুকুটাই আমরা করে নেব। মিশ্র কৃষি আমাদের জমিগুলোতে দেখবে একটাই ফসলের চাষ হয়, অর্থাৎ যখন ধানের চাষ হলো তখন সেই জমিতে শুধু ধানেরই চাষ হয়, বা যখন বাদামের চাষ হলো তখন শুধু বাদামেরই চাষ হলো। অর্থাৎ জমিতে একটা সময় একটাই ফসলের চাষ হয়। মিশ্র কৃষিতে কিন্তু একটা ফসল নয়, একসঙ্গে দুটো তিনটে ফসলের চাষ করা হয়। এই সুবিধাটা কি না, যদি একটা ফসল কোনো কারণে খারাপ হয়ে গেল আরও একটা ফসল তো মাঠে আসে, সেই ফসলটা পাওয়া যাবে। অর্থাৎ যে কৃষি ব্যবস্থায় কৃষি জমিতে একই সাথে একাধিক ফসল চাষ করা হয় তাকে বলা হয় মিশ্র কৃষি। বোঝা গেল? একটা কৃষি জমিতে একই সাথে একাধিক ফসলের চাষ করা হলে তাকে মিশ্র কৃষি বলা হয়। উদাহরণ দিয়ে এবার ধরো ধান লাগানো হলো, ধানের জমির যে আল আছে সেই আলেতে ধরো কড়াই লাগিয়ে দেওয়া হলো, মানে ধানও হলো একসঙ্গে, কড়াইটা হলো আলেতে, কড়াইটারও চাষ হয়ে গেল। বা অনেক সময় দেখবে ধান লাগানো হলো, আলেতে তালবই জাতীয় গাছ লাগিয়ে দেওয়া হলো, সেটাও বিক্রি হয়ে যায়, ভেষজ উদ্ভিদ। বা কলা গাছ লাগিয়ে দেওয়া হলো জমির ধারে ধারে, খালি ধানটাও পেলাম কলাটাও পেলাম। অনেকে দেখবে জমির ধারে ফল গাছ লাগিয়ে দেয়, তার মানে কি হলো জমিতে একই সাথে একাধিক ফসলের চাষ, তখন তাকে বলা হয় মিশ্র কৃষি। অর্থাৎ জমিতে একই সময় একই সাথে যদি একাধিক ফসলের চাষ করা হয় তাকে মিশ্র কৃষি বলা হয়। আশা করি তোমরা লিখে নিয়েছো মিশ্র কৃষি কাকে বলে। কৃষি জমিতে একই সময় একাধিক ফসলের চাষ করা হলে তাকে মিশ্র কৃষি বলা হয়। এখানে কি চাষ করা হয়? এখানে ওটসের সাথে আলু চাষ করা হয়। যদি আমাদের বর্তমানের দিকে যাও তাহলে সেখানেও দেখতে পাবে জমিতে তিনটে লেয়ার করে চাষ করা হয়। নিচে দেখবে পটল জাতীয় সবজি চাষ করা হয়, তার উপরে তার দিয়ে বেঁধে করলা বা কুমড়ো এই সমস্ত ফসলের চাষ করা হয়, অর্থাৎ একই জমিতে আছে। নিচে রইল যে জমিতে মাটি বেশি দরকার সেটা নিচে রইল, মাটিতে রইল, বা অনেক সময় শাকের চাষও করা হয়ে থাকে নিচে। আর উপরে তুলে দেওয়া হলো করলা ঝিঙে এই সমস্ত গাছগুলো, দড়ি দিয়ে তার দিয়ে বেঁধে দেওয়া হলো, তাহলে ওই জমিতে একই সাথে দুটো ফসলের চাষ হবে। এটা হচ্ছে মিশ্র কৃষি। লন্ডন নগরীকার মিশ্র কৃষিতে কোন কোন ফসলের চাষ করা হয়? ওট আর আলু চাষ করা হয়। আর এখানে অনেক সময় কি হয়, নিজেদের পশু খাদ্য হিসাবে ঘাসের চাষ করা হয়, যেটা আমরা আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে বর্তমানে দিকে গেলে নিজের স্বাদ পেয়ে থাকি, সেটা ওখানে ঘাসের চাষ করা হয়। ঘাস কারা খাবে? পশু খাদ্য, স্বাভাবিকভাবেই পশু খাদ্য রূপে ঘাসের চাষ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখবো আমরা এখানকার গোটাপথে শিল্পকেন্দ্র, যেগুলো খুব বিখ্যাত কয়েকটা শিল্পকেন্দ্রের নাম, আর সেখানে কোন কোন শিল্প গড়ে উঠেছে। পাতা নম্বর 133-এ চলে যাও। যেমন দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্প কোথায় আছে? লুটন আর অক্সফোর্ড। জাহাজ নির্মাণ কারখানা কোথায় আছে? সেখানে। সব জায়গাগুলো কিন্তু লন্ডন নগরীকার মধ্যেই। লন্ডন একটা বিরাট শহর, বোঝা গেল? খুব পুরনো শহর, একটা বিরাট শহর। সেখানকার শিল্পকেন্দ্রগুলোর নাম তোমরা দেখবে, বিশেষ করে যেগুলো জানাচ্ছি সেই জায়গাগুলোতে একটু আন্ডারলাইন করে দাও। একটা দেখবে রিডিং শহর,
যেটা বিস্কুট শিল্পের জন্য খুব বিখ্যাত। লেস্টারকে দেখবে ডেয়ারি শিল্পের জন্য বিখ্যাত। লেস্টার আর এসেক্স এগুলো কোশ্চেনে আসে। লন্ডন আমেরিকায় অবস্থিত লেস্টার ও এসেক্স শহর কি জন্য বিখ্যাত, বইতেই দাগ দিয়ে দাও। তারপরে দেখো ছাপাখানা, তার জন্য কে বিখ্যাত, ওয়াচফোর্ড নামে একটি শহর। তাহলে আমরা দেখলাম লন্ডন আমেরিকায় প্রধান প্রধান যে শিল্পকেন্দ্রগুলো রয়েছে সেখানে কোন কোন শিল্প রয়েছে, শিল্পকেন্দ্রগুলোর নাম আর সংশ্লিষ্ট শিল্পগুলোকেও দেখলাম। এবার আর একটা কোশ্চেন এখান থেকে আসবে, সেটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকেও নোট করো। পুনঃ রপ্তানি বন্দর। পুনঃ রপ্তানি বন্দর কাকে বলবো? পুনঃ রপ্তানি বন্দর দু নম্বর বা 3 নম্বরের কোশ্চেনের জন্য পরীক্ষার দিক থেকে খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা নোট করে নাও। পুনঃ রপ্তানি বন্দর কাকে বলবো? বন্দর কাকে বলে? বন্দর হলো এমন একটা জায়গা, সমুদ্রের তীরে এমন একটা জায়গা যেখানে জাহাজে করে মালপত্র আমদানি রপ্তানি করা হয়, সেটা হলো বন্দর। তাহলে পুনঃ রপ্তানি বন্দর কাকে বলবো? পুনঃ রপ্তানি বন্দর হলো এমন একটা বন্দর যেখানে অন্য একটা জায়গা থেকে মালপত্র নিয়ে এসে আমদানি করে নিয়ে এসে জাহাজে করে মালপত্র নিয়ে এসে ওই বন্দরে গুদামজাত করা হয়, মানে ওখানে স্টোর করা হয়, পরে আবার ওই বন্দর থেকে অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। এবার ম্যাপের দিকে যদি আমরা দেখি, ইউরোপের ম্যাপের দিকে একটু নজর দাও, তাহলে পুনঃ রপ্তানি বন্দরটা বুঝতে খুব সুবিধা হবে। এটা একটু দেখে নাও, ইউরোপের ম্যাপের দিকটা একটা দেখো, একবার দেখো। দেখো এটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, এই অঞ্চলটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, এর এইখানটা হচ্ছে লন্ডন। পরে তোমরা ম্যাপটা দেখে নিবে একবার। উত্তর সাগরের তীরে অবস্থিত লন্ডন একটা গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখানে কি করা হয় না, দেখো এই অঞ্চলটা কিন্তু শীতকালে বরফ মুক্ত থাকে, বাকি আশেপাশের বন্দরগুলো অনেক সময় বরফ জমে যায়। বরফ জমে গেলে সমুদ্রের জলে যদি বরফ জমে যায় তাহলে জাহাজ চলাচল করতে পারে না। কতটা মাথায় ঢুকিয়ে রাখো, কেন লন্ডন একটি বিখ্যাত পুনঃ রপ্তানি বন্দর সেটা আগে বোঝো। আশেপাশে যে সমস্ত সাগরগুলো রয়েছে সেগুলোর জল শীতকালে জমে যায়, অর্থাৎ বরফ জমে যায়, ফলে শীতকালে জাহাজ চলাচল করতে পারে না। যদি বন্দরে জল বরফ হয়ে যাবে তাহলে জাহাজ কোথা দিয়ে আসবে, ফলে সেখানে জাহাজ চলাচল করতে পারে না। কিন্তু লন্ডন উত্তর সাগরের তীরে অবস্থিত লন্ডন বন্দর, উত্তর সাগরের জল কিন্তু বরফ হয় না, এই অঞ্চলের জলটা বরফ জমে যায় না। ফলে আশেপাশের সমস্ত দেশ থেকে, আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশ থেকে মালপত্র লন্ডনে নিয়ে যাওয়া হয় প্রথমে। তারপরে যখন সেখানকার জল বরফে পরিণত হলো না, অর্থাৎ শীতকালে যখন বরফ মুক্ত আছে, তখন সেখানে জাহাজে করে সেই সমস্ত মালপত্র আবার অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হয়। বোঝা গেল? তাই লন্ডন একটা পুনঃ রপ্তানি বন্দর। তাহলে পুনঃ রপ্তানি বন্দর কাকে বলবো? পুনঃ রপ্তানি বন্দর হলো এমন এক ধরনের বন্দর যেখানে প্রথমে আমদানি করা মালপত্র গুদামজাত করা হয়, পরে আবার সেই বন্দর থেকে রপ্তানি করা হয়, তাকে আমরা বলে থাকি পুনঃ রপ্তানি বন্দর। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আর বেশি কিছু নেই, অর্থাৎ আমদানি করা মালপত্র পুনরায় সেই বন্দর দিয়ে রপ্তানি করা হয়, সেটাই হলো পুনঃ রপ্তানি বন্দর। বোঝা গেল? পুনঃ মানে বারবার বা আবার, আমদানি করা মালপত্র পুনরায় রপ্তানি করা হয়েছে, তাই লন্ডনকে বলা হয় পুনঃ রপ্তানি বন্দর। এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, এক পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে সেটা দিয়ে কোশ্চেন হতে পারে, অথবা একটা পুনঃ রপ্তানি বন্দরের উদাহরণ দাও। তাহলে একটা পুনঃ রপ্তানি বন্দরের উদাহরণকে আমরা লিখতে পারবো লন্ডন বন্দরের নাম। বোঝা গেছে? আর এখান থেকে কিছু নেই, আজকে আমরা পুরো লন্ডন অববাহিকাটা পড়লাম। লন্ডন একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ব্রিটিশ যুক্তরাজ্যে। লন্ডন হল ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী। সেখানকার যে প্রধান বিমানবন্দর রয়েছে তার নাম হচ্ছে হিথ্রো বিমানবন্দর। লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম টেমস। লন্ডন অববাহিকা দেখতে অনেকটা সরার মতো, যার উত্তর দিকে রয়েছে চিংটন, দক্ষিণ দিকে রয়েছে হোয়াইট হর্স, পশ্চিম দিকে রয়েছে রিডিং, আর পূর্ব দিকে রয়েছে উত্তর সাগর। বোঝা গেল?
সম্পর্কে আমরা কি সরি দক্ষিণে রয়েছে নর্থ ডাউন। আর লন্ডননবিকা সম্পর্কে কি বললাম, এখানকার প্রধান নদী টেমস, যেটা অরসর পাহাড় থেকে উৎপন্ন হয়ে বোলিং পেরিয়ে লন্ডননবিকা প্রবেশ করেছে এবং আরও পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। ক্লাসটা আমি শেষ করলাম এখান পর্যন্ত। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা নোট করে নিয়েছো। কারো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। শেষ করলাম ক্লাস।